বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মানের সাথে টিকে থাকতে শিক্ষার্থীদের যথোপযুক্ত কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে বলে উল্লেখ করেন তিনি। কিশোরগঞ্জে ৩১ দফার আলোকে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। তারেক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ ক্যাম্পাস গড়া ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য ৩১ দফা ঘোষণা করা হয়েছে। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনকে সঙ্গে নিয়ে ইউসুফ আলী রিপোর্ট। কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ দফার আলোকে মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আর্টিফিশিয়াল যুগে টিকে থাকতে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। জীবনের সফলতার জন্য কিন্তু কোনো শর্টকাট কোনো পন্থা নেই। এখন তোমাদের হাতের কাছে হয়তো নানা রকম ইলেকট্রনিক্স গ্যাজেট থাকে, বিভিন্ন জনের হাতে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ফলে প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় নানা কিছু অনেক সময় দেখতে দেখতে সময় অপচয় হয়ে যায়। বিশ্ব বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে কিন্তু প্রবেশ করছে। মেধাবীদের জন্য বিশ্বের দ্বার এখন উন্মুক্ত। প্রতিযোগিতামূলক এই বিশ্বে সম্মানের সঙ্গে যদি তোমাদেরকে টিকে থাকতে হয়, তোমাদেরকে যথা উপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে, জ্ঞানে বিজ্ঞানে পারদর্শী হতে হবে, ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। মেধা বিকাশের জন্য সঠিক পরিচর্যা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। ইনশাআল্লাহ দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারবো, কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করব, কিভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব, কিভাবে তোমাদের ভবিষ্যৎকে আরো মজবুতভাবে আমরা তৈরি করতে পারবো, আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারবো। সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাকে আরো উন্নত করতে অভিজ্ঞদের কাজে লাগানো হবে বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র, নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফা ঘোষণা করেছে। এর অংশ হিসাবেই কিন্তু দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন। আমি ইউসুফ আলী, মাই টিভি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এই প্রতিনিধিত্ব থাকলে প্রবাসীরা অনুভব করবে আমিও বাংলাদেশ, আমরাও বাংলাদেশ। জামায়াতে সেই বাংলাদেশ বানাতে চায়, সারা বিশ্বকে একটা কেন্দ্রীয় বিন্দুতে নিয়ে আসতে চায়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের বাফেলোতে বাংলাদেশ আমেরিকান কমিউনিটি বাফেলো আয়োজিত নাগরিক সংবর্ধনার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, জামায়াত ইসলামী দেশ সেবার সুযোগ পেলে কয়েকটি বিষয় অগ্রাধিকার দেবে। এর মধ্যে ভাঙাচোরা, বিধ্বস্ত, অপ্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের দরজায় তালা পড়বে না বলেও উল্লেখ করেন ডক্টর শফিকুর রহমান। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দেন, বাঁচায় রাখেন, তাহলে আমরা ক্ষমতায় গেলাম কি গেলাম না, এ ফয়সালার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমরা এটা তার উপর ছেড়ে দিলাম। আমরা যাই না যাই, এই দাবি আমাদের দাবি। যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেন সেবক হিসাবে, এ দাবি আপনাদের ইনশাল্লাহ দ্বিতীয়বার আর তুলতে হবে না। এই দাবি আপনাদের বাস্তবায়ন করে আপনাদের পকেটে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এর সাথে আরেকটা দাবি আপনারা করেন নাই, আমি সেই দাবিটি যোগ করতে চাই। এটি হচ্ছে, আমরা হিসাব নেব প্রবাসে বাংলাদেশের কতজন মানুষ বসবাস করে, কতজন নরনারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতা, টোটাল পপুলেশনের সাথে মিলে আমরা হিসাব করে দেখব কত পার্সেন্ট। যত পার্সেন্ট মানুষ বিদেশের মাটিতে বসবাস করে, আমরা সংসদে তত পার্সেন্ট প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব ইনশাআল্লাহ। জনগণের ম্যান্ডেট পেয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার জন্য পদ সৃজন করে
নিয়োগের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর স্মাইল স্মৃতি মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ শীর্ষক জাতীয় সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ারের অভিযোগ, পশ্চিমা ষড়যন্ত্র অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাদের মতামত তুলে ধরেন। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সেমিনারের আয়োজন করে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ। সেমিনারে অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, এর জন্য বিধিমালা প্রণয়ন করতে হলে প্রণয়ন করবে, না হয় হেফাজত ইসলাম সহ এ দেশের ধর্মপ্রাণ মুসলমান কর্মসূচি দিতে বাধ্য হবে। রেইনবো নেশন, তারপরে তৃতীয় লিঙ্গ, এই সকল টার্মের মার পেছে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা এগুলো বুঝবে না বা এগুলোর ব্যাপারে তারা সচেতন নয়, তাহলে আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছে। যারাই আগামী দিনে ক্ষমতায় যাবে, এদেশের অধিকাংশ 90% মুসলমান দেশের এই জনগণের নাগরিকদের এই মনের আশা তারা পূরণ করার অঙ্গীকার করবেন। হাসিনা বিভিন্ন সময়ে আমাদের দেশে অপসংস্কৃতি, এই দেশে বিভিন্নভাবে স্যাটেলাইট টেলিভিশন থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমের থ্রুতে আমাদের দেশে ইনজেক্ট করেছে, পিনাট্রেট করেছে বিভিন্ন সময়ে। আলোচনায় উঠে আসে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার প্রভাব, তুলে ধরেন ধর্মীয় মূল্যবোধের বাহিরে সমাজ ব্যবস্থার অবস্থা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ক্ষমতায় গেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষার জন্য পদ সৃজন করে নিয়োগের ব্যবস্থা করবে বিএনপি। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে। তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কেউ তো তালি দিল। যে বিষয়ে কথা বলতে আসলাম সেই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি ঠান্ডা থাকে, এই জাতির উপরে হেজিমনি ক্রিয়েট করার জন্য, মানে আধিপত্য বিস্তার করার জন্য প্রথমে তাকে নীতি নৈতিকতায়, শিক্ষায়, সংস্কৃতিতে আঘাত করতে হয়। ওয়াদা নয়, দৃশ্যমান কাজ দেখতে চায় বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান পীর সাহেব চরমনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান পীর সাহেব চরমনাই: আমরা যেটা লক্ষ্য করেছি সেটা করবেন, আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা। কর্ম শব্দটা আমাদের ভালো লাগে না, আমরা বিগত দিনে বহুত দেখেছি। আলোচনায় যোগ দিয়ে জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, পশ্চিমা ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নেওয়া হচ্ছে। আল্লাহ যেভাবে যাকে সৃষ্টি করেছেন কৃত্রিম উপায়ে মেডিকেল সার্জারি করে আপনি ট্রান্সজেন্ডারের নামে আর একটা হারাম কবিরা গুনার কাজ করাবেন, এই শিক্ষা দিয়ে ফাউন্ডেশনকে আপনি নষ্ট করবেন। বিভাজনের রাজনীতি হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম নিবে জানিয়ে ধর্মীয় মূল্যবোধ অটুট রেখে কাজ করবে বলে অঙ্গীকার করেন রাজনৈতিক দলের নেতারা। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে রাজনৈতিক দলের বিভেদের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ভারত ও দেশটির দালাল আওয়ামী লীগের নাশকতা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইলিয়াস মাতবরের প্রতিবেদনে। রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ২১তম বর্ষপূর্তির আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামাত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক আলেম ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা মনে করি এই সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব। আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে
অংশ নেই। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিকল্প নেই। আদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লেবার পার্টির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিএনপি জোটের অধীনে যারা নির্বাচন করবে তাদের ধানের শীষ প্রতীক দেওয়ার জন্য কমিশনে আবেদন করা হবে। নির্বাচনকে বিলম্বিত করার জন্য, বিঘ্নিত করার জন্য কিংবা না করার জন্য প্রতিবেশী রাষ্ট্র থেকে অনেক পরিকল্পনা দেওয়া হয়েছে। এই দেশেও দু একটি রাজনৈতিক দল সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে বিমানবন্দরে আগুন, অন্যান্য এলাকাতে যে আগুন দিয়েছে, অনেকে সন্দেহ করে যে তাদের হাত এখানে থাকতে পারে। হয় প্রতিবেশী রাষ্ট্র কিংবা তাদের দালাল আওয়ামী লীগ, তারা বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশের স্থায়িত্ব, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন করতে চায়। নির্বাচন পেছানোর জন্য পিআর দাবি করা হচ্ছে বলেও মন্তব্য করেন হাফিজউদ্দিন আহমেদ। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয় সে বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ কথা জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা পেলে এনসিপি স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে উল্লেখ করেন তিনি। বিস্তারিত শিমুল খানের রিপোর্ট। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি, আইনি ভিত্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠক করে এনসিপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা পেলে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের ড্রাফট, সে আদেশের বিষয়বস্তু, সে আদেশের পরিধি, প্রত্যেকটা জিনিস জাতির কাছে উপস্থাপন করতে হবে। এই জুলাই সনদ সেটা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে এটাকে জারি করবেন এবং সামনের সংসদে কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করার মধ্য দিয়ে এটাকে একটা সংস্কারকৃত 2026-এর সংবিধান হিসেবে ঘোষণা করতে হবে। আক্তার হোসেন বলেন, সংস্কার এবং বিচারকে পেছনে ঠেলে সরকার যেভাবে নির্বাচনের দিকে হাঁটছে তা অত্যন্ত দুঃখজনক। যদি কোনো দলের কারণে সরকার এই সংশোধনী প্রস্তাবনাগুলো থেকে সরে আসে, তাহলে আমাদের কাছে আবারও প্রতিভাত হবে যে সরকার লন্ডনে যে বৈঠক করেছিল তার ধারাবাহিকতাতেই সেভাবেই তারা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে। এটা কোনোভাবেই জাতির জন্য কোনো সুস্থ প্রক্রিয়া হতে পারে না। বৈঠকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। আর ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সহ কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন বৈঠকে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, শান্তি ও বহুপাক্ষিকতার যৌথ আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতিসংঘকে ক্রমাগত বিকশিত হতে হবে এবং সময়ের সঙ্গে তাল মিলে এগিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টা 24শে অক্টোবর জাতিসংঘ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে কথা বলেন। এবছর জাতিসংঘ প্রতিষ্ঠা 80তম বার্ষিকী পালন করা হচ্ছে। এ সময় একতরফা সিদ্ধান্ত ও দ্বিপক্ষীয় সম্পর্কে বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অধ্যাপক ইউনূস বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ, জাতিসংঘের সব অংশীদারে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে জাতিসংঘ দিবসের শুভেচ্ছা জানান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে 4টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এছাড়া রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন তিনি। এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তফা মাহমুদ সিদ্দিক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে,
আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। ইলেকট্রনিক গেট এটা কত তাড়াতাড়ি আমরা এখানে চালু করতে পারি এই ব্যাপারে আলোচনা করা। যারা রেমিটেন্স যোদ্ধা তারা কিন্তু সব সময় পদে পদে তাদের কষ্ট হয়, এই জন্য তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয়, ওটারে কিভাবে কমায় আনা যায় এই ব্যাপারে আমরা আলোচনা করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা সম্পর্কে নারীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালে নারী সমাবেশ হয়েছে। জাতীয়তাবাদী নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলার সাবেক মহিলা দলের সহসভাপতি কুলসুম বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এ সময় তিনি বলেন, একটা ডাইনি সরকার এতদিন বাংলাদেশের নির্যাতন চালিয়েছে, আপনারা এখন মুক্ত হয়েছেন, স্বৈরাচার সরকারকে পালাতে বাধ্য করেছেন, নারীদেরকে সজাগ হওয়ার সময় এসেছে, আপনারা এগিয়ে যান, তারেক রহমান আপনাদের সাথে আছে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, উত্তর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুস সত্তার খান, সাবেক বাবুগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ইসরাত হোসেন কোচি, সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল জে এম আমিনুল ইসলাম লিপন। সমাবেশে সঞ্চালনা করেন মহিলা নেত্রী কাকুলি আক্তার। ঘুমাতে পারেন না, আপনারা জানেন তাদের শিশে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে একটি ডাইনি সরকার তিনি বাংলাদেশে একটা দুঃশাসন এখানে চালিয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে বাংলাদেশ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করছে। খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়, চুক্তির আওতায় মোট 4,40,000 মেট্রিক টন গম আমদানি করা হবে, যার প্রথম চালান হিসেবে 56,959 মেট্রিক টন গম নিয়ে এমভি নর্থ স্টাইড নামক জাহাজটি শনিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। মূলত বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের মধ্যে সম্পাদিত চুক্তি মোতাবেক এই গম আমদানি কার্যক্রমটি চলমান রয়েছে। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে দেশে বছরে গড়ে 80 লাখ টনের বেশি গমের চাহিদা রয়েছে। দেশে 11 লাখ টনের মতো গম উৎপাদিত হয়। বাকি গম আমদানি করতে হয় বিশ্বের নানা দেশ থেকে। বাংলাদেশ তার চাহিদার অর্ধেকেরও বেশি গম আমদানি করে রাশিয়া থেকে। ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা 22 দিনে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের প্রায় 1.5 লাখ জেলে। মাছ ধরার জাল, নৌকা ও ট্রলার মেরামত করছেন তারা। আশা ও কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরে ধার দেনা পরিশোধের মাধ্যমে ঘুরে দাঁড়াবেন আবার। মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ শিকারে 22 দিন নিষেধাজ্ঞা, তাই ঋণ নিয়ে নৌকা মেরামত আর জাল কিনেছেন অনেকে, কেউ আবার পুরনো জালকে মেরামত করছেন। পদ্মা মেঘনা নদী প্রস্তুত রয়েছে সারিসের নৌকা আর ট্রলার। জেলেরা জানান, প্রতি মৌসুমে ধার দেনা করে জাল ও নৌকার কাজ করতে হয় তাদের। নদীতে মাছ পেলে লোনের টাকা পরিশোধ করতে চান মাছ ধরা অপেক্ষায় থাকা জেলেরা। এদিকে সম্মিলিত প্রচেষ্টায় বছর মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পেয়েছে বলে দাবি মৎস্য বিভাগের। আমাদের নদীটা একদম আনডিস্টার্ব ছিল এবং যারাই একটু নামার চেষ্টা করেছে তারাই আবার আইনের আওতায় এসেছিল। রংপুরের পীরগাছা গাউনিয়া মিঠাপুরের পর এবার পীরগঞ্জ উপজেলাতেও অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অ্যানথ্রাক্স রোগের আক্রান্ত হয়েছেন অন্তত 9 জন। স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছে, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে সবাইকে। সচেতনতা বাড়াতে মাঠে কাজ করছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট। রংপুরে দিন দিন অ্যানথ্রাক্স আক্রান্তের তালিকা লম্বা হলেও সাধারণ মানুষের মাঝে সচেতনতার ঘাটতি থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এ নিয়ে তেমন উদ্যোগ নেই স্বাস্থ্য বিভাগের। পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের দারিয়াপুর ও চেরাকপুর গ্রামের আশুরা বেগম, শহীদ মিয়া, রবিউল ইসলাম সহ 9 জন আক্রান্ত হয়েছেন অ্যানথ্রাক্সে।
গেল 11 অক্টোবর স্থানীয় টুটুল মিয়ার একটি অসুস্থ গরু জবাই করে পুরো মাংস বিতরণ করেন 50টিরও বেশি পরিবারে। তার কয়েকদিন পর কয়েকজনের শরীরে ক্ষত ও ফুসকুড়ি দেখা দিলে তারা সবাই চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষার পর নিশ্চিত করা হয় তারা সবাই আক্রান্ত অ্যানথ্রাক্সে। এখানে আবার গরু একটা আক্রান্ত হয়েছিল, ওখানে আমি কাটাকাটিতে ছিলাম। সেখান থেকে 2-3 দিন পর থেকে আমাদের এই সমস্যাটা আমার দেখা দিচ্ছে। সন্ধ্যায় জ্বর আসে আবার চলে যায়, আবার ফির সারাদিন এইরকমই থাকায় সন্ধ্যায় জ্বর আসে। আমাদের এখানে ডাক্তার আছে, ডাক্তারের কাছে গেছিলাম, তাই আমাকে পীরগঞ্জ নিয়ে গেছে। এলাকায় আরো কয়েকজনের শরীরে একই উপসর্গ দেখা দিলেও অনেকেই এখনো জানেন না এই রোগ সম্পর্কে। মানুষকে অনেক ভয় দেখে গেছে যে এই লোকগুলোর পাশে বেড়াও না, এই লোকগুলোর পাশে বসলে পারে এই রোগগুলো আপনাদেরও হতে পারে। লোক এসে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে এটা আতঙ্কের কিছু নাই, এটা যাদের হয়েছে তাদের মাধ্যমে অন্য কারো হবে না। অ্যানথ্রাক্সে আতঙ্কিত হওয়ার কিছুই নেই, তবে সবাইকে সতর্ক থাকতে হবে। আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। অসুস্থ গরু জয় করার কারণে এবং সে 55টা পরিবারে এই মাংসগুলো বিলি করে এবং আমরা দেখেছি যে যেহেতু 9 জন রোগী আসছে, আমরা আরও পাশাপাশি ওই 55 জন ফ্যামিলির যে লোকগুলো আছে তাদেরকে সাসপেনশনে রাখছি। অন্যদিকে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে আক্রান্ত এলাকার গবাদি পশুকে ভ্যাকসিন কার্যক্রম জোরদার করা হয়েছে। এই রোগটা সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব ভ্যাকসিনেশনের মাধ্যমে। আমরা সুস্থ গরুগুলোকে ভ্যাকসিন করব, তাহলেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব। অ্যানথ্রাক্স সংক্রমণ ঠেকাতে অসুস্থ পশু যাতে জবাই করে বাজারে মাংস বিক্রি করতে না পারে মাংস বিক্রেতারা, সেজন্য প্রশাসন সহ সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। নওগাঁয় আলুর দাম কম থাকা হিমাগার থেকে কৃষক ও ব্যবসায়ীরা কম পরিমাণে আলু বের করছে। মৌসুমের শুরুতে খোলা বাজারে আলু 600 টাকা থেকে 800 টাকা মন বিক্রি হলেও হিমাগারে 7 মাস সংরক্ষণের পর একই দামে বিক্রি হচ্ছে। এতে প্রতি বস্তায় অন্তত 500 থেকে 600 টাকা লোকসান হচ্ছে। সরকার 22 টাকা দাম নির্ধারণ করে হিমাগারে বিক্রি হচ্ছে 12 থেকে 16 টাকা কেজি। প্রতিনিধি মোহাম্মদ আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। নওগাঁয় আলুর দাম কমে যাওয়ায় হিমাগারে সংরক্ষিত আলু বিক্রি করতে পারছেন না কৃষক ও ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত দাম কার্যকর না হওয়ায় লোকসানে পড়েছেন তারা। এবছর আশায় বুক বেঁধে উন্নত জাতের আলু, ডায়মন্ড, স্টিক ও কাটিনাল চাষ করেছিলেন নওগাঁর কৃষকরা। ভালো দাম পাওয়ার আশায় মৌসুম শেষে মার্চ মাসে আলু হিমাগারে সংরক্ষণ করেন তারা। কিন্তু সংরক্ষণের 7 মাস পরও বাজারে আলুর দাম না বাড়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। টোল ভাড়া দেয়া, গাড়ি ভাড়া দেয়া, বাদ দেয়া, যা আমাদের কিছুই থাকিচ্ছে না। বিক্রি করার কথা বলছি তো এখন করছে বের করেন, দেখি 400 থেকে 500 টাকা বিক্রি হচ্ছে। বেচা মনে কর সেরকম পাচ্ছি না বা এরকম দাম নাই। বর্তমান যে এখন যে অবস্থা, তাহলে আমরা আলু টালু করে কি করবো আর করবো। কিনতে গেলে দাম বেশি, আলু বেচতে আসে দাম নাই। আলু যেন বাইরের দেশে রপ্তানি হয় যাতে আমরা 2 টাকা পাই। সরকার নির্ধারিত 22 টাকা কেজি দরের পরিবর্তে হিমাগারে আলু বিক্রি হচ্ছে 12 থেকে 16 টাকা দরে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা। দাম না পাওয়ায় অনেকে এখনো হিমাগার থেকে আলু তুলছেন না। এখনো 50% আলু যেহেতু বাজার খারাপ, এই কারণে আলুটা বের হচ্ছে না। আমরা বিশাল আকারের একটা ক্ষতিপূরণের সম্মুখীন হব। বাজারে দাম কম থাকায় হিমাগার থেকে আলু কম পরিমাণ বের হচ্ছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। অপরদিকে অতিরিক্ত দাম যারা নিচ্ছেন তাদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বীজ আলু হিসাবে যে পরিমাণটা জমা রয়েছে সেটা অবশ্যই বের হবে, তবে খাওয়ার আলু বের হওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। অনেক কৃষক দাম কম থাকায় নাও নিতে পারে। এখানে বিক্রি করার সময় খুব স্বল্প মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছে যারা আলু রেখেছিল কৃষকরা। এই বিষয়টা আমরা একটা টাস্ক ফোর্সের মাধ্যমে একটা অভিযান চালানোর পরিকল্পনা করেছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবছর 25,940 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যা থেকে উৎপাদন হয়েছে 5 লাখ টন। জেলায় 7টি হিমাগারে ধারণ ক্ষমতা 46,530 টন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।